আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। তো আজকে আমাদের যে অধ্যায় নিয়ে আলোচনা হচ্ছে তা হচ্ছে আমাদের বায়োলজির 11 অধ্যায়। খুবই খুবই চমৎকার একটা অধ্যায়, অনেক কিছু জানার আছে, শেখার আছে আমাদের এই অধ্যায়ে। তো আমরা সবাই খুব দ্রুত জয়েন করে ফেলবো, তার কারণ আজকে কিন্তু আপনাদেরকে অসাধারণ জবাফুল একটা আবারও ব্যবচ্ছেদ করে বিভিন্ন অংশগুলো দেখাবো। তাছাড়া হচ্ছে যে আমাদের এই অধ্যায়ের স্বপরাগায়ন পরপরাগায়ন সম্পর্কে বেশ কিছু বিস্তারিত ধারণা দেব ইনশাআল্লাহ। তো যাই, প্রথমত আসলে কি জানেন, এই যে আমাদের ফুল, আমাদের প্রাণীকুলের তো আমরা আমাদের জীব, আচ্ছা এটা কথা বাদ দিই, আগে আমরা ইয়াতে যাই, মানে প্রজননটা আসলে কি জিনিস এই অধ্যায়ে কিন্তু আসলে মূলত এই জিনিসটাই আলোচনা আছে। যেমন দেখেন, যে প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বংশধর সৃষ্টি করে বা রেখে যায় তাকেই প্রজনন বলে। যেমন আমার বাবা মা আমাকে রেখেই যাবে, আমি আমার ছেলে মেয়েদেরকে রেখে যাব, এটাই হলো যে প্রজনন বা জনন। যাহাই প্রজনন তাহাই জনন, দেয়ার ইজ নো ডিফারেন্ট। সো তাহলে যে প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বংশধর সৃষ্টি করে রেখে যায় তাহাই হলো প্রজনন বা হচ্ছে যে জনন। এখন দেখেন, ছাগল কিন্তু ছাগলের বাচ্চা রেখে যাবে, তারপরে গরু গরুর বাচ্চা রেখে যাবে, মানুষ হচ্ছে মানুষ রেখে যাবে, পিঁপড়া পিঁপড়া রেখে যাবে, মশা মশার বংশধর রেখে যাবে। এই যে প্রক্রিয়া যে চলতেই আছে, এই প্রক্রিয়া চলমানটাই হলো যে কি আসলে প্রজনন। এখন এই প্রজননটা মানে এই যে প্রক্রিয়াটা চলমান যে হচ্ছে, বাট এই চলমানটা আসলে কত ধরনের হয়? এই চলমানটা হচ্ছে আমাদের দুই ধরনের, অর্থাৎ প্রজনন প্রধানত হচ্ছে আমাদের দুই প্রকার। এক নম্বর হচ্ছে যৌন প্রজনন বা জনন। যৌন প্রজনন বা জনন কি? যেখানে আমার ওই পুরুষ এবং মহিলার যে বিষয়, আপনারা অবশ্যই এটা ভালো মতন বুঝতে পারছেন। তো যৌন প্রজনন বা জনন, আর একটা হচ্ছে অযৌন প্রজনন। প্রজনন তাহলে দুই প্রকার, একটা হচ্ছে যৌন প্রজনন আর একটা অযৌন প্রজনন। এখন কথা হচ্ছে যে যৌন প্রজনন কি জিনিস আর অযৌন প্রজনন কি জিনিস। এবার একটু আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে একটু দেখেন, আমি এগুলো আমার মতো করে লিখে রাখছি, একটু ভালো করে ক্লিয়ার করবেন। যৌন জনন যেটা, সেটা হচ্ছে বা যৌন প্রজনন যেটা, পুং জননকোষ বা শুক্রাণু স্ত্রী জননকোষ বা ডিম্বাণুর একসাথে থাকতে হবে। একসাথে যুক্ত যখন হবে তখনই আমাদের যৌন জনন ঘটবে। আর যদি এই দুইটার মিশ্রণ না ঘটে তাহলে সেটা হবে অযৌন জনন। তাহলে যৌন জননের ক্ষেত্রে পুং জননকোষ বা শুক্রাণু অথবা স্ত্রী জননকোষ বা ডিম্বাণু মিলিত হতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। তাই আমাদের এই যৌন জননের ক্ষেত্রে আপনার দীর্ঘায়ুটা অনেক বেশি হয় এবং এটা একটা জটিল প্রক্রিয়া, খুবই জটিল প্রক্রিয়া। এবং যৌন জননের ক্ষেত্রে আপনার সময় সাপেক্ষটা অনেক বেশি। যেমন মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন, সময়টা কিন্তু অনেক বেশি। বাট যেগুলো হচ্ছে অযৌন প্রজনন পদ্ধতিতে বংশবৃদ্ধি ঘটায়, অযৌন প্রজননটা তো আমি লিখি নাই, ওটা জাস্ট আপনারা বুঝতে পারছেন। তো অযৌন প্রজনন হচ্ছে যে কি, যাদের মানে আপনার শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের প্রয়োজন হয় না, তারা কোষ বৃদ্ধির ফলে বংশবৃদ্ধি করে। মনে করেন একটা ভাইরাস আছে, একটা ভাইরাস দুইটা ভাইরাস হয়ে যাবে, দুইটা ভাইরাস থেকে চারটা ভাইরাস হয়ে যাবে। এই যে নিম্ন শ্রেণীর যেগুলো জীব আছে না, তারা অযৌন পদ্ধতিতে তাদের বংশবৃদ্ধি করতে পারে। বাট যারা উচ্চ শ্রেণীর জীব আছে তারা কিন্তু এই অযৌন পদ্ধতিতে তাদের বংশবৃদ্ধি করতে পারে না। তো এই যে আপনার যৌন জননের ক্ষেত্রে সময় সাপেক্ষটা অনেক বেশি লাগে। যেমন আপনার গরু ছাগল হাঁস মুরগি যাই বলেন না কেন, সময়টা অন্তত বেশি। বাট আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে যেগুলো হচ্ছে আপনার অযৌন প্রজনন পদ্ধতিতে, যেমন আপনার ইস্ট, যেমন ছত্রাক, যেমন ব্যাকটেরিয়া, যেমন হচ্ছে অ্যামিবা, এগুলো হচ্ছে যে আপনার মিনিটে আপনার 100 200 300 500 সন্তান কী করতে পারে, তারা প্রসব করতে পারে। মানে মোট কথা তারা মিনিটে বংশবৃদ্ধি করে ফেলতে পারে, অনেক বংশবৃদ্ধি করতে ফেলতে পারে, লাখ লাখ কোটি কোটি। এই কারণে ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে যে হচ্ছে, যেমন এখন করোনা ভাইরাসের কথা চিন্তা করেন, এই করোনা ভাইরাস মিনিটের মধ্যে লক্ষ লক্ষ তাদের কী করতে পারে, মানে বংশধর সৃষ্টি করে ফেলতে পারে। আশা করি আমার স্টুডেন্টরা ক্লিয়ার করতে পারছেন। তো এবার আসেন, তো আমাদের এগুলো জানার পরে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সহবাসী উদ্ভিদ আসলে কাকে বলা হয়। যে উদ্ভিদের পুং এবং স্ত্রী জননকোষ একই দেহে সৃষ্টি হয় তাকে সহবাসী উদ্ভিদ বলা হয়। যেমন আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সহবাসী উদ্ভিদ। তখন এই যে আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম,
পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ এর মধ্যে আছে। এই যে আমি কেটে দেখাবো একটু পরে। মোট কথা এর মধ্যে পুং জনন আর স্ত্রী জননের ব্যাপার স্যাপার আছে। তাহলে এটা হচ্ছে সহবাসী। তার কারণ দুটোই কিন্তু একই দেহতে আছে। আর যদি মনে করেন পুং দেহটা এক জায়গাতে আছে একটা ফুলে, আর আরেকটা ফুলে আছে স্ত্রী, তাহলে কিন্তু এটা সহবাসী হবে না, বরং ভিন্নবাসী হবে। তাই সহবাসী উদ্ভিদ হচ্ছে কি, যে উদ্ভিদের পুং এবং স্ত্রী জনন কোষ একই দেহে সৃষ্টি হয় তাকে সহবাসী উদ্ভিদ বলা হবে। আর তাহলে ভিন্নবাসী উদ্ভিদ সেটা বুঝতেই পারছেন। তাহলে যে মানে ভিন্ন দেহে যদি সৃষ্টি হয় তাহলে সেটা হবে যে ভিন্নবাসী উদ্ভিদ। তাহলে সহবাসী উদ্ভিদ, ভিন্নবাসী উদ্ভিদ এগুলো তো গেল। তবে এখন জনন যে আসলে উৎপন্ন হচ্ছে বা প্রজনন যে হচ্ছে, এই প্রজননের ক্ষেত্রে তাহলে শুক্রাণু আর ডিম্বাণু বা শুক্রকোষ বা ডিম্বকোষ বা আপনি বলতে পারেন যে আপনার ওই গাছের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো কি হয়, অ্যাডজাস্ট হচ্ছে। কিন্তু কথা হচ্ছে অ্যাডজাস্ট হওয়ার পূর্ব শর্ত কি সেটা কেউ জানেন কিনা, আপনাকে বলতে পারবেন? এই অ্যাডজাস্ট হওয়ার পূর্ব শর্ত কি কেউ বলতে পারবেন আপনারা? যৌন জননের পূর্ব শর্ত কি? অনেকদিন পরে হুজাইফাকে ক্লাসে দেখতে পাচ্ছি, কিন্তু হুজাইফা এখন আর উত্তর করে না, কখনো দেখতে পাই। তারপরে আই থিঙ্ক এটা আনিকা উত্তর দিবে। আনিকা তো আবার ভাবতেছে প্রজননের বা জননকোষ সৃষ্টির জননকোষ যে সৃষ্টি হবে সেটার পূর্ব শর্ত দিব্য বলেছে মিয়োসিস, আব্দুল্লাহ মাসুদ বলেছে বিয়ে। তাও মানা যায় একদিক দিয়ে, বিয়ে তো হতে হবে। রাহাদুল তো জানে না বলতেছে। ওকে, যাই হোক, তাহলে আমরা এখন লিখে দেব যে জনন কোষ সৃষ্টির পূর্ব শর্ত হলো মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজন মানে সেখানে আপনার ওই 23টা ক্রোমোজোম থাকবে পুরুষের ক্ষেত্রে, 23টা ক্রোমোজোম থাকবে নারীর ক্ষেত্রে। জাস্ট আমি যদি মানুষ দিয়ে চিন্তা করি কথাটা, হ্যাঁ, টয়েসেন মানে হচ্ছে যে 46টা ক্রোমোজোম, টয়েসেন মানে 46টা ক্রোমোজোম। এখন আমাদের হাতের যে কোনো কোষকে যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে তার মধ্যে 46টা ক্রোমোজোম রয়েছে। বাট একজন পুরুষের শুক্রাণুতে এই 46টা ক্রোমোজোম থাকে না, বরং 23টা ক্রোমোজোম থাকে। অলরেডি মিয়োসিস কোষ বিভাজন ঘটে আছে কোথায়? শুক্রাণুর মধ্যে। ঠিক একই রকমভাবে মেয়েদের ডিম্বাণুতে 23টা ক্রোমোজোম থাকে এবং অলরেডি কিন্তু সেটা মিয়োসিস কোষ বিভাজন ঘটে থাকে। মিয়োসিস কোষ বিভাজন ঘটাতে হয় না বা কোনো জায়গায় আপনার ওই আলাদাভাবে হবে না, মানে এটা সৃষ্টিকর্তা অলরেডি করে রাখছে। যখন একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হবে, যখন তার শুক্র আসবে, যখন তার শুক্রাণু হবে, তখনই কিন্তু তার শুক্রাণুর মধ্যে 23টা ক্রোমোজোম থাকবে প্রতিটা শুক্রাণুর মধ্যে। আর যখন একজন মেয়ের ডিম্বাণু হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তার ডিম্বাণুতে অবশ্যই 23টা ক্রোমোজোম থাকবে। তাহলে আমরা যদি এই কথাটা চিন্তা করি টয়েসেন, তাহলে এগুলো কিন্তু আমাদের এই যে দেহকোষ এগুলো দেহকোষ বলতে পারেন। আর এই দেহকোষের সংখ্যা চাইতে আমাদের যখন অর্ধেক হয়ে যায় তখন কিন্তু এগুলো শুক্রাণুতে আর ডিম্বাণুতে অবস্থান করছে, সেটা আপনারা বলতে পারবেন। কথা বুঝতে পারছেন আশা করছি। এবার যখন এই যে 23টা আর এই 23টা, এটা তো একজন পুরুষ আর একজন নারীর যখন একসাথে যখন মিলিত হয়ে যাবে তখনই আসলে এই জিনিসটাকে জাইগোট বলতে পারবো আমরা। আর যখন মিশ্রণ ঘটে গেল তখন টয়েসন হয়ে গেছে। দ্যাট মিনস এখানে এখন যেটা ঘটতে পারবে তা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজন। এখানে কিন্তু মিয়োসিস কোষ বিভাজন ঘটবে না। দেহকোষে 46টি ক্রোমোজোম থাকে। টয়েসেন যেহেতু হয়ে গেছে তাহলে এখন এটার বিভাজিত হতে পারবে, নিজে থেকে বিভাজিত হবে। অর্থাৎ আমাদের কোষ কিন্তু বিভাজিত হয়, একটা কোষ থেকে 2টা কোষ হয়, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এরকম করে বিভাজিত হতে পারে। তাই আপনাদেরকে বলা হচ্ছে যে যখনই আসলে টয়েসেন হয়ে যাওয়া তখনই কিন্তু সে আসলে নিজে থেকে কি হতে পারবে, বিভাজিত হতে পারবে। তাই যখনই টয়েসেন হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে সন্তান রূপান্তরিত হয়। তাই এই যে দেখেন শুক্রকোষ আর ডিম্বকোষ যখন একসাথে যুক্ত হয়েছে তখন দীর্ঘ একটা প্রক্রিয়া ঘটে, আর এই দীর্ঘ প্রক্রিয়া ঘটার পরেই কিন্তু সন্তান উৎপন্ন হয়। আশা করছি আমার স্টুডেন্টরা খুব ভালো মতন এই জিনিসটা ক্লিয়ার করতে পারছে যে আসলে জনন কোষ সৃষ্টির পূর্ব শর্ত হলো কি, মিয়োসিস কোষ বিভাজন। ওকে, তো এখন আমাদের তাহলে সৃষ্টির শুরুতেই যদি শুধুমাত্র জন্ম হতো তাহলে এ পর্যন্ত কিন্তু পৃথিবীতে কত ধরনের যে প্রাণী আর কত রকম যে প্রাণী এখন পর্যন্ত থেকে যেত সেটা কিন্তু আসলে কি করা যেত না, মানে গণনা করে শেষ করা যেত না। তো একদিক দিয়ে যেমন আপনার প্রাণীদের কি ঘটছে, মানে মৃত্যু ঘটছে, অন্য দিক দিয়ে আবার প্রাণীর জন্মও ঘটছে। তাহলে যে জন্ম এবং মৃত্যুর যে আপনাদের প্রসেস, এই প্রসেসটা সারা জীবন চলতে থাকবে পৃথিবীর ধ্বংসর আগ পর্যন্ত। কথা বুঝতে পারছেন? যখন পৃথিবী ধ্বংস হয়ে গেল সব শেষ। তো তাই বলা হচ্ছে যে এই প্রজনন বা এ জনন
বা এই যে আমাদের মানে বিভাজনগুলো মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস, এই বিভাজনগুলোর মাধ্যমে কিন্তু আসলে বংশ পরম্পরা আমাদের কি আছে, টিকে আছে। তো এই মানে প্রজনন বা জনন সম্পর্কে এই হালকা পাতলা কিছু কথা ছিল আপনাদের সাথে আমার। তো এবার আমি আপনাদেরকে বলতে চাই যে সহবাসী উদ্ভিদের ক্ষেত্রে আপনার কি কি থাকা লাগবে, আপনার একটু আমাকে জানাবেন প্লিজ। 11 জন আছেন। সহবাসী উদ্ভিদের ক্ষেত্রে কি কি থাকা লাগবে? সাদমান সাদিক লিমন, আপনি মাত্র ক্লাসে প্রবেশ করেছেন, তারপর আপনি থাকবেন না আমার মনে হচ্ছে, তখন আপনি গত ক্লাসটাও করে গেলেন না। আর আপনার কিন্তু ক্লাস করার ক্ষেত্রে সবচাইতে বেশি কিছু আবেদন ছিল, অথচ আপনি কিন্তু ক্লাসে থাকতেছেন না। এটা কিন্তু মেনে নেওয়ার মতো নয়। ওকে, আমি সবাইকে একটু 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 করে দেখাবো। রাহাদুল ইসলাম অ্যান্ড হুজাইফা অনেকদিন পরে উত্তর দিয়েছে একটা। শুক্রাণু অ্যান্ড ডিম্বাণু, ফ্যান্টাস্টিক। রাহাদুল ইসলাম বলছে পুং অ্যান্ড স্ত্রী কেশর, বুঝতে পারছি। ওকে ওকে ওকে, আবদুল্লাল মাসুদ বলেছে পুং এবং স্ত্রী স্তবক। দিব্য বলেছে একই দেহে হতে হবে, একই দেহে হতে হবে, কিন্তু কি হতে হবে? সেজানুর রহমান বলেছে পুং প্লাস স্ত্রী জনন কোষ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এখন আমরা একটা ফুলের, একটা আদর্শ ফুলের 5টা অংশ থাকে, তাই না? তো একটা আদর্শ ফুলের 5টা অংশ যখন আমরা বের করে দেখাতে পারবো টিচারকে, তখনই বলতে পারবো যে স্যার হ্যাঁ এটা হচ্ছে আমাদের আদর্শ ফুল। আর 5টা অংশ যদি না থাকে তাহলে সেটা আদর্শ ফুল নয়। তো জবা ফুল আদর্শ ফুল, জবা ফুলের 5টা অংশ আমরা দেখাতে পারবো। তো দেখি আমরা জবা ফুলকে আজকে খুব ভালো মতন জানার চেষ্টা করবো আজকে আমরা। হ্যাঁ, একটু লক্ষ্য রাখেন, এই যে এখান থেকে এই অংশটুকু যেটা, সেটা হচ্ছে বৃন্ত বা বোটা। তো বৃন্ত বা বোটা আমরা কেটে ফেলি, বৃন্ত বা বোটা আমরা কি করে ফেলবো, কেটে ফেলবো। তাহলে আমরা যে অংশটুকু পেলাম সেটা হচ্ছে বৃন্ত বা বোটা। তাহলে আমরা একটু লিখে রাখি এখানে, এটা হচ্ছে যে বৃন্ত বা বোটা। ওকে, আমার স্টুডেন্টরা আশা করি ক্লিয়ারই দেখতে পাচ্ছে। বৃন্ত বা বোটা। তারপরে আমাদের এই যে তারার মতো করে দেখতে পাচ্ছেন না, এই যে পদ্মাগুলা, এগুলোকে বলা হয় যে উপবৃতি। উপবৃতি সাধারণত 6টা থেকে 7টা থাকে একটা জবা ফুলের মধ্যে। তো আমরা উপবৃতিগুলোকে আমরা একটু সাজাই। আমাদের এই যেগুলো হচ্ছে এক একটা উপবৃতি। ওকে, 2, তারপরে হচ্ছে যে 3, তারপরে হচ্ছে যে 4, তারপরে হচ্ছে যে 5, তারপরে হচ্ছে যে আমাদের 6। ওকে, গেল। ওকে 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 ওকে, এরকম করতেছে কেন এগুলো? হ্যাঁ দেখেন, এগুলো উপবৃত্তি, বাট আমি আপনাদেরকে যদি বলি সবগুলোকে বলা হয় উপবৃত্তি। হ্যাঁ, আর এক একটাকে যদি আপনি বলতে চান তাহলে উপবৃত্তাংশ। এগুলো উপবৃত্তাংশ, এক একটাকে আপনি উপবৃত্তিও বলতে পারেন, দ্যাটস নো প্রবলেম। তবে সবগুলোকে উপবৃত্তি বলা হয় একসাথে। তো এক একটাকে যদি আপনি বলতে চান তাহলে এগুলো হচ্ছে উপবৃত্তাংশ। তাহলে আমি জাস্ট উপবৃত্তি লিখি, তাহলে যেটা হচ্ছে যে উপবৃত্তি। আর উপবৃত্তিগুলো কি এখানে যুক্ত অবস্থাতে ছিল? না, বিযুক্ত ছিল, অর্থাৎ আলাদা আলাদাভাবে ছিল যারা। তাই উপবৃত্তিগুলো হচ্ছে যে বিযুক্ত। এখন আমরা একটু ভালো মতন জানার চেষ্টা করবো যে এরপরে আমাদের যে পাপড়ি আছে না, এই যে এগুলো হচ্ছে যে পাপড়ি, বা আপনি এগুলোকে দল বলতে পারেন। এক একটাকে পাপড়িও বলতে পারেন, আপনি এক একটাকে দলও বলতে পারেন, দ্যাটস নো প্রবলেম মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমাদের এই যে পাপড়ি, আমাদের এই যেটা পাপড়ি, ঠিক একই রকমভাবে আমরা কয়েকটা আগে এখান থেকে লিখে নিই, ছেড়ে ফেললে আমাকে। হ্যাঁ, তাহলে আমরা বাকিগুলো না লিখি বা না দেখি, আমার এগুলো হচ্ছে পাপড়ি। হ্যাঁ, এক একটা কিন্তু পাপড়ি, কথা বুঝতে পারছেন? আর সবগুলোকে যদি একসাথে বলতে যাই তাহলে সেটা কি হবে? দলমণ্ডল। সবগুলোকে একসাথে বলতে গেলে দলমণ্ডল বলতে হবে আমাদেরকে, কেমন? আর দলমণ্ডলগুলো এমনভাবে সাজানো থাকে, একটু লক্ষ্য রাখবেন মাই ডিয়ার স্টুডেন্ট, যে একটার উপরে আর একটা, এই যে এই জায়গাগুলো একটু খেয়াল করেন, এই জায়গাগুলো একটু খেয়াল করেন মাই ডিয়ার স্টুডেন্ট।
আমি একটু ফোকাস দিই। দেখেন এই যে এখানে এটার উপরে এটা থাকবে মনে করবেন, আরেকটার উপরে আরেকটা থাকবে, এরকম করে সাজানো গোছানো থাকে। হ্যাঁ, তো ওই প্রসেসটাকে, আচ্ছা যা কোটির দিকে না যায়, আমাদের বইটা আলোচনা করা হয়, এইচএসসিতে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা পাপড়ি আর না রাখি, জাস্ট কয়েকশ আমরা পাপড়িগুলোকে আলাদা করবো পরে। ওকে, তাহলে আমরা এখান থেকে পাপড়িগুলোকে আলাদা করে নিলাম। তাহলে আমাদের সবগুলোকে একসাথে বলবো দলমণ্ডল, এক একটাকে বলতে পারবো আমরা পাপড়ি বা দল। ঠিক আছে, ওকে, তাহলে পাপড়ি গেল। এখন আমাদের এই যে এই সবুজ অংশটুকু আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সবুজ অংশটুকুকে বলা হবে বৃতি। এই যে সবুজ অংশটাকে আমি এখন একটা ব্লেডের সাহায্য নেব, অ্যান্ড ব্লেডের সাহায্য নিয়ে আমি এটাকে হালকা করে কাটবো, অর্থাৎ যে একটু ঘুরিয়ে দেবো জাস্ট এইভাবে। আশা করি হয়ে গেছে। ফ্যান্টাস্টিক, ভেরি গুড। এই যে এখন যেটা আমরা পেলাম না, সেটা হচ্ছে আমাদের কি বৃতি। তো এই যে বৃতিটা আপনি যদি লক্ষ্য রাখেন, তাহলে এই বৃতিটা আপনার যুক্ত হয়ে আছে, কিন্তু বিযুক্ত নয়। তাহলে আমাদের জবা ফুলের যে বৃতি, সেটা কিন্তু হচ্ছে যে কি আমাদের যুক্ত, নট বিযুক্ত। ঠিক আছে, আচ্ছা পুষ্পাক্ষ দেখাই নেই, পুষ্পাক্ষ যের মধ্যে আসলে আটকায় আছে, কথা বুঝতে পারছেন? এই যে এই অংশটুকুই পুষ্পাক্ষ। তো এই যে আমি যদি এখন এটাকে বলতে চাই, বৃত্তির যদি এক একটা অংশকে যেভাবে আলাদা করি, বৃত্তাংশ, আর আলাদা করলে বৃত্তাংশ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আলাদা না করি, জাস্ট একটাকে আলাদা করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আর কি বিষয়টাকে। থাকো না জি ভাই, থাকবে না। তাহলে গেল আমাদের। এখন আমাদের এই যে এই অংশটুকু বাকি আছে না, এই অংশটুকুকে আমরা, আপনি সরাসরি বলতে পারবেন না যে আপনার এটা পুংস্তবক বা স্ত্রীস্তবক। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এইখানে আপনার দুইটা জিনিস রয়েছে। প্রথমত এক নম্বর হচ্ছে যে স্ত্রীস্তবক রয়েছে, আর দুই নম্বর হচ্ছে পুংস্তবক রয়েছে। তো এখন স্ত্রীস্তবক আর পুংস্তবককে আলাদা করার জন্য আপনাকে কি করতে হবে, একটু ব্লেডের সাহায্য নিয়ে একটু ফুটো করতে হবে এখানে হালকা করে। দেখি আমরা, কাটবে না যে ভাই, কাটো। আসলে পিন লাগে এগুলোতে, বুঝতে পারছেন? তো পিন তো নাই, যাই হোক কি আর করার, হাত দিয়ে করার চেষ্টা করলাম। ওকে, আমরা অংশটুকু ছেড়ে ফেলি। ওকে, পাইছি। তাহলে একটু বেশি ইয়া হইলো আর কি, যাই হোক। তাহলে আমরা এই যে এই অংশটুকুকে কী করবো, আলাদা করে ফেলবো। এই যে এই অংশটুকু যেটা পাওয়া গেল, সেটা হচ্ছে আমাদের স্ত্রী স্তবক। সম্পূর্ণটা হলো স্ত্রী স্তবক, ঠিক আছে, সম্পূর্ণটা। তারপরে আমাদের এই যে যেটা বাকি থাকলো এখন, সেটা হলো যে আমাদের পুংস্তবক। তাহলে এটা হলো আমাদের পুংস্তবক, এ সম্পূর্ণ যেটা সেটা হলো স্ত্রী স্তবক। এখন পুংস্তবকের ক্ষেত্রে আপনাদের 2টা থেকে 3টা জিনিস জানতে হবে। এক নম্বর কথা যেটা আমি একটু ফোকাস করে দেখাই আপনাদেরকে। ওকে, ফোকাস হয়েছে। দেখেন খুব ভালো করে লক্ষ্য রাখেন, এই যে এগুলো এক একটা, এগুলো অনেকগুলো আছে এখানে, তাই না? অনেকগুলো আছে, বাট এক একটাকে যেগুলো আমরা বলবো সেটা হচ্ছে পুংকেশর। এক একটাকে পুংকেশর। তাহলে আমি এগুলোকে জাস্ট কয়েকটা আলাদা করি, একটাকে আলাদা করি। অনেকগুলো আছে, ওকে আলাদা করেছি। এবার দেখেন
পড়ে যাচ্ছিস কেন? এই যে দেখেন, আমার হাত তো ভালো হয়ে নাই, আমার হাত তো অপরিষ্কার, লিখতে লিখতে কলমের কালি লেগে গেছে। এখন দেখেন, এই যে দেখেন, এই যে এটা হলো আমাদের সেই পুংকেশর। এখন এই পুংকেশরের দুইটা অংশ আছে, দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট। এক নম্বর হচ্ছে যে মাথা, আর দুই নম্বর হচ্ছে যে লেজগুলো। তো মাথাকে কি বলা হবে? মাথাটা হচ্ছে যে আমাদের মুন্ড, কথা বুঝলেন? আর এই যে দণ্ড যেটা আছে না, সেটা পুংদণ্ড। তাহলে উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে কি মানে না, এটা বলবো না আমরা, পুংমুন্ড বলবো আর কি, আর পুংদণ্ড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই দুটো অংশ আছে। আর এই যে এই অংশটুকুগুলোতে লেগে থাকে পরাগধানী, এই অংশগুলোতে লেগে থাকে কি আসলে আপনার, সরি কী যেন ওগুলোর নাম বলে, পরাগায় কী যেন ভুলে গেলাম নামটা, পরাগরেণু, পরাগরেণু। অর্থাৎ এই যে এগুলোর ইয়াতে লেগে থাকে পরাগরেণু, অনেকগুলো পরাগরেণু লেগে থাকে হালকা হালকা করে। তো এখানে যেহেতু অনেকগুলো রয়েছে, তাই আমরা এখানে একটু ঝাড়লেও কী পাবো? পরাগরেণু পাবো। হ্যাঁ, আমি যেমন দেখতে পাচ্ছি যে এখানে পরাগরেণু রয়েছে। হ্যাঁ, তো তাহলে পুংকেশরের আবার আমরা কি করতে পারবো? এটা পুংস্তবক সম্পূর্ণটা। আর এই যে এক একটা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার পুংকেশর। পুংকেশরের ক্ষেত্রে আমাদের গর্ভ মানে ওর আছে, মাথা আছে আর লেজ আছে, জাস্ট এই কথাটা মনে রাখতে পারবেন। আর একটা স্ত্রীকেশরের ক্ষেত্রে আপনি এখন 3টা পার্ট পাবেন। দেখেন, স্ত্রীকেশরের ক্ষেত্রে এই যেখান থেকে যেটা কেটে দিলাম, এই যেটা, সেটা হচ্ছে যে আপনাদের গর্ভাশয়। এই যেটা হচ্ছে গর্ভাশয়, এই অংশটুকু। তবে সম্পূর্ণটাকে আমরা গর্ভাশয় বলতে পারবো না, আমরা গর্ভাশয় বলতে পারবো জাস্ট অংশটুকু, এই যে অংশটুকুকে গর্ভাশয় বলতে পারবো। আর পুষ্পাক্ষ একটু আগে কেউ খুঁজছিলেন না, এই যেটা হলো পুষ্পাক্ষ, কথা বুঝছেন? তারপরে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কি গর্ভাশয়, তাহলে যে আমাদের গর্ভাশয় থাকলো। তারপরে দেখেন এই যে গর্ভমুণ্ড, এই যে এখান থেকে অংশটুকু, এগুলো হচ্ছে গর্ভমুণ্ড। এই যেটা হচ্ছে গর্ভমুণ্ড, এই যে গর্ভমুণ্ড, এই যে গর্ভমুণ্ড। আর এই যেটা হচ্ছে গর্ভদণ্ড। এখন সবগুলো অংশটুকু তো আপনাদেরকে দেখালাম। এখন সবগুলো অংশ আসলে কি কাজে কোনটা লাগে, আর কোন জিনিসটা আসলে ফুলকে কতটুকু প্রোটেক্ট করে, সেই জিনিসটা আপনাদেরকে জানতে হবে। জবা ফুল আমাদের বাড়ির পাশে ছিল আজকে। হ্যাঁ, এর আগে যখন অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সবাইকে, আমি জানি না যে আমার বাসার পাশেই কিন্তু জবা ফুলের গাছ আছে, বুঝতে পারছেন? তো হঠাৎ করে দেখলাম যে কিরে, আমার বাসার পাশেই তো জবা ফুলের গাছ। তো ভাবলাম যে আজকে আবার নিয়ে আসি একটা, তাই আপনাদেরকে বোঝানোর জন্য নিয়ে আসছি আর কি। হ্যাঁ, তো দেখেন এই যে বৃন্ত বা বোটা, যখন আপনার দেখেন এই বৃন্ত বা বোটা কিন্তু অনেক শক্ত, খুবই শক্ত কিন্তু এটা, বুঝতে পারছেন? তো অনেক ঝড়ঝাপটা যখন হয়, তখন এই যে আমাদের এই যে বৃন্ত বা বোটা যেটা আছে না, এটা কিন্তু আসলে ফুলকে ঝরে পড়া থেকে কি করে, রক্ষা করে। তারপরে এই যে উপবৃত্তিগুলা ফুলকে দেখতে সুন্দর করায়, তখন পরাগায়নে আসলে বিভিন্ন জিনিসগুলো কি হয়, আকৃষ্ট হয়। পাপড়ির কারণে তো সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। পাপড়ি যত বেশি সুন্দর হবে, তত বেশি ফুলগুলোতে মানে মৌমাছি আসার জন্য বা বিভিন্ন জিনিস আসার জন্য কি হবে, আকৃষ্ট হবে। তো এগুলো বইয়ে হালকা করে আরও লেখা আছে, তো আপনারা জাস্ট হালকা করে পড়লে এখন এগুলো বুঝতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়েছি যে আসলে প্রত্যেকটা অংশ আসলে কী হিসেবে কাজ করে। তো এবার এখন আপনারা যে যে গর্ভাশয়টা আছে না, গর্ভাশয়ের কিন্তু ছেদ আছে। যদি আপনি মনে করেন যে গর্ভাশয়কে এই যে আপনার লম্ব বরাবর কাটেন, তাহলে লম্বচ্ছেদ হবে। আর এই বরাবর যদি কাটেন, তাহলে প্রস্থচ্ছেদ হবে। তাহলে আপনি এভাবে কাটলেন মনে করেন, তাহলে প্রস্থচ্ছেদ, ঠিক আছে? আর এভাবে যদি কাটেন, তাহলে আপনি পাবেন সেটা হচ্ছে যে লম্বচ্ছেদ, এই যে লম্বচ্ছেদ। তাহলে আমাদের গর্ভাশয় এই যে ভালো করে পাওয়া গেছে। আরও এটাকে এই যে একটু দেখাই আপনাদেরকে, একটু জুম করে দেখাবো। থামেন, আমার কাছে মাইক্রোস্কোপ না থাকলে কি হয়েছে, এই একটু দেখেন, দেখেন দেখেন কত সুন্দর। ফোকাস কর, মোবাইল তো ফোকাস করতে যাচ্ছে না। ওকে, দেখেন এই যে দেখেন, সুন্দর না? খুব সুন্দর কিন্তু আসলে কি সুন্দর, মাশাআল্লাহ, কি জিনিস সৃষ্টি করে রাখছে আল্লাহ, সুবহানাল্লাহ। ওকে, তাহলে আমাদের এই যে গর্ভাশয় গেল। তো এখন দেখেন আমাদের এখন ওই যে পরাগায়ন সম্পর্কে ধারণা রাখতে হবে। তো পরাগায়নটা আসলে মূলত কি? পরাগায়নটা হচ্ছে যে আপনাদের এই যে রেণু থাকবে, যে
এই রেণুটাকে শুধুমাত্র এই যে রেণু আছে মানে এই যে পুংস্তবকের মধ্যে রেণু আছে, এখন এই রেণুটাকে আপনার শুধুমাত্র গর্ভমুণ্ডে পৌঁছে দিতে হবে। এই যে গর্ভমুণ্ডতে এখানে কী করতে হবে, পৌঁছে দিতে হবে। তো যখনই আসলে এই রেণু গর্ভমুণ্ডে পৌঁছে যাবে তখন এই গর্ভমুণ্ডের ভেতর দিয়ে এই গর্ভদণ্ড দিয়ে আসবে। গর্ভদণ্ডতে আসার পরে তখন এই যে আমাদের গর্ভাশয়ে কী হবে, চলে আসবে। আর গর্ভাশয়ে এসে তখন তাদের কী ঘটবে, রাসায়নিক বিক্রিয়া ঘটবে। তখন এটাই তো মাইয়া, আর ওটা তো পুরুষের চলে আসলো। কথা বুঝতে পারছেন? তো যখনই আসলে এইখানে আসলে কী চলে আসবে, রেণুগুলো চলে আসবে, তখনই রাসায়নিক বিক্রিয়া শুরু হবে এখানে, তখন এটা আস্তে আস্তে কী হবে, বিভাজিত হবে। আশা করছি আমার স্টুডেন্টটি এবার ক্লিয়ার ধারণা পাইছে। তো এখন দেখেন একই ফুলের পরাগরেণু কিন্তু একই ফুলে প্রবেশ করেছে, তখন এটাকে আমরা বলবো স্বপরাগায়ন। স্বপরাগায়নের ক্ষেত্রে আপনার কি ঘটে না, ওই পরাগরেণুর আপনার খুব অপচয় কম হয়। তখন একই ফুল তো বেশি দূর তো আর নিয়ে যেতে হচ্ছে না ফুলকে। যদি মনে করেন এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাইতো তাহলে মনে করেন একটু পরাগরেণুগুলো খরচপাতি হইতো, এটা সেটা হইতো। তো এখানে তো পরাগরেণুর কোনো খরচপাতিই হচ্ছে না, তাহলে পরাগরেণুর তেমন একটা কোনো খরচপাতি এখানে হচ্ছে না। তাই একই ফুলের মধ্যে যদি কখনো কি ঘটে, পরাগায়ন ঘটে, তখন সেটাকে আমরা বলি স্বপরাগায়ন। আর যদি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন ঘটে তখন আমরা সেটাকে বলবো পরপরাগায়ন। আর স্বপরাগায়নের ক্ষেত্রে আপনার যদিও বা আপনার পরাগরেণুর মানে অপচয় কম হয়, কিন্তু সেক্ষেত্রে একই রকমের ফুল সৃষ্টি হবে, অর্থাৎ লালি ফুল সৃষ্টি হবে, অন্য কোনো ফুল সৃষ্টি আর হবে না। যদি আবার মনে করেন যে লাল এবং সাদা জবার মধ্যে কি ঘটে, মিশ্রণ ঘটে, তখন কিন্তু আরও একটা নতুনভাবে কি আসবে, ফুল আসবে। তখন ওইটা হলো পরপরাগায়ন। আর পরপরাগায়নের ক্ষেত্রে তখন কিন্তু সে পরিবেশে টিকে থাকার জন্য আরও বেশি সামর্থ্য দেখাতে পারবে। অর্থাৎ পরপরাগায়ন হলো সবচেয়ে ভালো একটা প্রসেস, আর স্বপরাগায়ন হলো যে কি তেমন একটা ভালো প্রসেস নয়। এটা কিন্তু পরিবেশে তেমন একটা বেশি দিন টিকে থাকতে পারে না, পরিবেশের সাথে খাপ খাওয়াতে তেমন একটা পারবে না। তো স্বপরাগায়নের ক্ষেত্রে জিনের তেমন একটা পরিবর্তন ঘটে না, জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন ঘটে না, কিন্তু পরপরাগায়নের ক্ষেত্রে আলাদা জিনিসের কাছ থেকে আসে, এই কারণে জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। তখন কিন্তু জিনিসটা খুব ভালো মতন টেকসই হয়, পরিবেশের সাথে অভিযোজন ক্ষমতা খুব ভালো মানে মেটাতে পারে। এবার আশা করছি আমার স্টুডেন্টরা একটা ফুলের বিভিন্ন অংশ, স্বপরাগায়ন, পরপরাগায়ন, এগুলো নিয়ে কোনো ঝামেলা আর পোহাবে না। কোনো সমস্যা হয়েছে কি মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু জানাবেন প্লিজ, কোনো সমস্যা হলে কিনা বুঝতে। মাই ডিয়ার স্টুডেন্ট একটু প্লিজ জানাবেন আমাকে। রাহাদুল ইসলাম ক্লিয়ার, তারপর আনিকাও ক্লিয়ার একেবারে শ্যাম্পু, আব্দুল আল মাসুদ ক্লিয়ার, সেজানুর রহমান ক্লিয়ার, দিব্য বলেছেন নো ঝামেলা, অল ক্লিয়ার। ওকে, 7 জন ক্লাসে আসছে মাত্র, দেখছেন। আমি কিন্তু লিমনের উপরে একেবারে অ্যাকশন নেব, থামেন। এই কত বড় পণ্ডিত ওরে দেখতেছি আমি, থামেন। ইমদাদুল কবির সাহেব, নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। ওকে ওকে, আলহামদুলিল্লাহ, ভুইয়ান ক্লিয়ার। ওকে, আমার একটা বন্ধুর কিছু টাকার প্রয়োজন পড়ছে অলরেডি, তো ওর কাছে একটু যেতে হবে। তো আমি আপনাদের হায়ার ম্যাথের ক্লাসটা নিতে চাইছিলাম 9টা থেকে। যদি আমি ওখান থেকে দ্রুত চলে আসতে পারি তাহলে আমি আপনাদের হায়ার ম্যাথের ক্লাসটা নিব, হ্যাঁ। আর যদি মনে করেন যে দেরি হয় তাহলে মনে করেন যে আজকে আপনাদের হায়ার ম্যাথ ক্লাসটা বন্ধ থাকবে। আর স্পেশালি আমি 2টা ক্লাসই করাবো আপনাদের স্টুডেন্ট, তখন 3টা ক্লাস করাতে গিয়ে আর আমার সারাদিনের যে কাজ, সারাদিনের কোচিংয়ের ক্লাস করা, আমার ব্যাচের স্টুডেন্টদেরকে পড়া, আমি কোনো মানে শান্তিই পাচ্ছি না। তো আপনাদের 2টা করেই ক্লাস নিব আমি এটা আজকে রাতে আপনাদেরকে বলতাম। তো 3টা ক্লাস নিতে চাইছিলাম আসলে, কিন্তু আমাকে প্লিজ, আই এম সো সরি ফর দ্যাট। আমি একটা ক্লাসের অন্তত ভিডিও বানিয়ে দিব, তাও ভালো, কিন্তু আপনারা প্লিজ ওই 2টা ক্লাসই করেন। আমি আপনাদের আরেকটা যে ক্লাস সেটা আমি যে কোনো একটা সময় ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দিব, ঠিক আছে। ফ্যান্টাস্টিক রাজিদ রায়ান, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, লম্বচ্ছেদ আর প্রস্থচ্ছেদ, লম্বভাবে যখন আমরা কাটবো, যেমন এই যে এটা এখন লম্বচ্ছেদ হয়ে আছে, এটা এখন লম্বচ্ছেদ, লম্বভাবে কাটছিলাম আমরা, তো এই দেখুন লম্বচ্ছেদ এটা। আর যদি এটাকে প্রস্থ বরাবর কাটতেন, প্রস্থ বরাবর মানে কোনটা, এই প্রস্থ এরকম। ওকে, ভিডিও বানিয়ে দিয়ে দেবো তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন প্রশ্ন কিন্তু পরাগায়ন, গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এটা নিয়ে সবচেয়ে বেশি হয়। তো দেখেন আমাদের এখান থেকে বেশ কিছু চিত্রও দরকার পড়বে, যেমন হচ্ছে গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। তো এই চিত্রগুলো আমরা বই থেকে আপনাদেরকে দেখিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, হ্যাঁ।
তো কোথায় আমার স্টুডেন্টরা? মাত্র 17, 18, 19 জন। আরগুলো কোথায়? আচ্ছা, তাহলে আমরা প্রথমত পরাগায়ন সম্পর্কে একটু আলোচনা করে ফেলি। অর্থাৎ পরাগায়ন জিনিসটা আসলেই কী জিনিস। তো প্রথম কথা হলো যে পরাগায়নকে পরাগ সংযোগ বলা হয়ে থাকে। তো পরাগায়ন কি কাজ করে থাকে? অর্থাৎ ফুল যদি উৎপন্ন হতে হয় একটা গাছে, তাহলে পরাগায়ন মাস্ট হতে হবে। এবার আপনাদেরকে দেখাই আমি বিষয়টা এরকম করে। অর্থাৎ একটা গাছে পরাগরেণু থাকবে একটা ফুলে, এবার ওই ফুলের পরাগরেণুটা একটা ফুল থেকে, মনে করেন এটাই হচ্ছে পরাগরেণু, তাহলে একটা ফুল থেকে আরেকটা ফুলে যখন চলে যাবে তখনই এই পদ্ধতিটাকে বলা হয়ে থাকে পরাগায়ন। অর্থাৎ পরাগরেণুর একটা জায়গা থেকে বা একটা ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয়ে থাকে পরাগায়ন। তাহলে এখানে আমাদের পরাগরেণু আছে, এটা ধরেন, তাহলে এই ফুল থেকে আমাদের এই ফুলে গিয়ে বসলো, তাহলে এটা হচ্ছে যে পরাগায়ন। মানে বসলো তো আর হবে না, অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের আপনার পোকা থাকে, তারপরে হচ্ছে যে পতঙ্গ থাকে, তারা যখন আসলে মধু সংগ্রহ করার জন্য আসে তখন তার পায়ে বা তার বিভিন্ন জায়গাতে লেগে যায় এই পরাগরেণুগুলো। তখন আরেকটা ফুলে গিয়ে যখন আসলে বসবে তখন কিন্তু ওই পরাগরেণুটা এখান থেকে যে নিয়ে গিয়েছিল তার পায়ের মাধ্যমে তখন এই ফুলে গিয়ে লেগে যাবে গর্ভমুণ্ডতে। তো তখনই আসলে এটাকে বলা হয়ে থাকে পরাগায়ন। তো এই পরাগায়নটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো স্বপরাগায়ন জিনিসটা আসলে কি দেখেন, একই গাছের দুটি ফুলের মধ্যে যদি আপনার পরাগরেণুর স্থানান্তর ঘটে, একই গাছের যে কোনো দুইটা ফুল হইতে হবে। তাহলে এই যে একটা ফুলে একটা মৌমাছি বসলো, মনে করেন যে মধু আহরণ করার জন্য, তখন এর পায়ে কিছু পরাগরেণু লেগে গেল, তখন একই গাছের অন্য ফুলে যখন বসবে তখন এই পরাগরেণুটা তো ওই ফুলে লেগে গেছে, তখন পরাগরেণুর কি ঘটেছে, এক ফুল থেকে আরেক ফুলে স্থানান্তর ঘটেছে, তখন এখানে পরাগায়ন ঘটলো। যেহেতু একই ফুলের আপনার এটা ঘটেছে তখন এটাকে বলা হবে স্বপরাগায়ন। স্বপরাগায়নের ক্ষেত্রে বেশ কিছু উপকারিতা এবং অপকারিতা বলে থাকি আপনাদেরকে। স্বপরাগায়নের ক্ষেত্রে যখন মৌমাছি অথবা কারো পায়ে এই পরাগরেণুটা লাগবে তখন কম দূরত্ব অতিক্রম করে আরেকটা ফুলের আপনার বসতে পারবে, মানে কম দূরত্ব অতিক্রম করেই কিন্তু আরেকটা ফুলে চলে যেতে পারবে। তখন তার পায়ে বা তার শরীরে যে অংশটুকু বা যে পরাগরেণুটুকু লেগেছিল সেগুলো বেশি অপচয় হবে না বা বাইরে পড়ে যাবে না। তার কারণ একটা ফুল থেকে আরেকটা ফুলে যেতে পরাগরেণু হয়তো বা তার পা থেকে হালকা পাতলা একটু পড়ে যেতে পারে, দ্যাটস নো প্রবলেম। তো এটা হচ্ছে যে স্বপরাগায়নের উপকারিতা বেশি। তো এবার মনে করেন এ ফুল আছে, এ ফুল একটা গাছের ফুল থেকে আরও একটা গাছে যখন আপনার মৌমাছি যাবে ধরেন, তখন অনেক দূরত্ব অতিক্রম করে আর একটা গাছে যেতে হবে না? তখন অনেক দূরত্ব অতিক্রম করার কারণে সে তো উড়ে যাবে, উড়ে যাওয়ার ক্ষেত্রে তার হাত পা নড়াচড়া করবে, আর হাত পা নড়াচড়া করার ক্ষেত্রে কি হবে, তার বিভিন্ন ধরনের যে পরাগরেণু তারপরে আরও বেশ কিছু জিনিস যেগুলো লেগে থাকবে সেগুলো কিন্তু আপনার ভূপৃষ্ঠতে বা মাটিতে পড়ে যাবে। তাহলে স্বপরাগায়নে পরাগরেণুর অপচয় খুবই কম হয়, কিন্তু পরপরাগায়নে পরাগরেণুর অপচয় অনেক বেশি হয়। তার কারণে একটা ফুলের গাছ থেকে আরেকটা ফুলের গাছে দৌড়ে যেতে হয় বা উড়ে যেতে হচ্ছে আর কি আমাদের সেই মৌমাছিগুলোকে। তো স্বপরাগায়নের ক্ষেত্রে আবার অপকারিতা কি? স্বপরাগায়ন যদি ঘটতেই থাকে তাহলে একই গাছের যে জিনগুলো আছে তাদের মধ্যে ওই জিনগুলোই কিন্তু আরেকটা ফুলের মধ্যেই চলে যাচ্ছে। অর্থাৎ এখানে জিনের কিন্তু আসলেই, জিন বলতে ওই জিন যেটা চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়। হ্যাঁ, তো একই গাছের ফুলে যখন আপনার বসাবসি হবে বা আপনার পরাগরেণুর স্থানান্তরিত হবে তখন কিন্তু আপনার জিন একই রকম থেকে যায়, আর একই রকম জিন থেকে যাওয়ার কারণেই এই গাছের আস্তে আস্তে আপনার ওই ধারণ ক্ষমতাটা বা পরিবেশের সাথে টিকিয়ে থাকার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে হারিয়ে যায় বা বিলুপ্তি ঘটে যায়। আর পরপরাগায়ন মানে কি, এই গাছের জিন একরকম, এই গাছের জিন আরেক রকম, তাই তো? তাহলে তখন এই গাছের পরাগরেণু যখন আরেক গাছের ফুলের পরাগরেণুর সাথে মিক্সড হবে তখন এখানেরও কিছু জিন এখানে আসবে, আবার এই গাছেরও জিন এখানে থাকবে। তাহলে দুই ধরনের জিন একসাথে কি হবে, মিক্সড হবে। মিক্সড হয়ে সে কিন্তু যে ফুলটা ফুটাবে বা যে ফলটা হবে সে ফুলটাই ধরেন আগে, তাহলে ফুল হলে তো ফল হবে পরে। তাহলে এখন যে ফুলটা ফুটাবে তার মধ্যে কিন্তু দুই ধরনের বা দুই গাছের জিন থাকবে, আর এ কারণে সে পরিবেশের সাথে টিকিয়ে থাকার জন্য আপনার অভিযোজন ক্ষমতাটা বাড়াতে পারবে। তো স্বপরাগায়নের ক্ষেত্রে আপনার পরিবেশের সাথে টিকে থাকার ক্ষমতাটা তাদের কম থাকে, কিন্তু পরপরাগায়নের ক্ষেত্রে
পরিবেশের সাথে টিকে থাকার তাদের ক্ষমতাটা অনেক বেশি থাকে। তো স্বপরাগায়ন আর পরপরাগায়ন তো আমরা শিখলাম। তাহলে একই গাছের যে কোনো দুইটি ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে তাহলে তো স্বপরাগায়ন, আর দুটি ভিন্ন প্রজাতি বা দুটি ভিন্ন গাছের ফুলের মধ্যে যদি কখনো পরাগায়ন ঘটে তখন তাকে বলা হয় থাকে পরপরাগায়ন। এখন পরাগায়নের তো মাধ্যম থাকতে হবে, অর্থাৎ পরাগরেণু একটা ফুল থেকে আরেকটা ফুলে যে গেল এটা তো কেউ না কেউ বয়ে নিয়ে গেছে। তো এখন কে নিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে মাধ্যম। অর্থাৎ পরাগ স্থানান্তরের যে কাজটা থাকে এই কাজটা স্পেশালি আপনার মাধ্যমের দ্বারাই সম্পন্ন হয়ে থাকে। এবার যে মাধ্যম পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। অর্থাৎ আমার যদি প্রজাপতি বসে একটা, তাহলে প্রজাপতি হচ্ছে একটা মাধ্যম, তার পরাগটা লাগিয়ে এই ফুলের গাছে নিয়ে যাবে, তাহলে এই যে প্রজাপতি হলো একটা মাধ্যম। তাহলে বুঝতে পারছেন? এখন এই যে মাধ্যমগুলো বিভিন্ন রকম হতে পারে, বায়ু হতে পারে, পানি হতে পারে, পাখি হতে পারে, বাদুড় হতে পারে, শামুক হতে পারে, কীটপতঙ্গ ইত্যাদি হতে পারে। কথা বুঝতে পারছেন? তো আসলে তারা কেন এই সমস্ত ফুলে আসবে? তখন তারা ফুলে আসার একটাই কারণ, সেটা হচ্ছে ফুল দেখতে অনেক সুন্দর হয়, তারা ফুলের মধ্যে মধু পায়, ওই মধু আহরণ করার জন্য ফুলে আসে। আর দ্যাটস ওয়াই তখন মধু খাওয়ার সময় তাদের মধ্যে পরাগটা লেগে যায়, আর পরাগটা লেগে যাওয়ার পরে আর একটা দিয়ে দেয়। বুঝতে পারছেন? এবার আসেন, তো কিছু কিছু পতঙ্গ রয়েছে, তাহলে এই পতঙ্গগুলো কাজ করে থাকে কিছু। তাহলে পতঙ্গ পরাগী ফুল কোনগুলো হয়? পতঙ্গ পরাগী মানে কি? যেগুলো হচ্ছে পতঙ্গ কোনগুলা? যেগুলোর পাখনা রয়েছে, পাখনা স্পেশালি কোনগুলা? যেগুলো হচ্ছে যে আপনার মাছি, মৌমাছি, প্রজাপতি, এগুলো হচ্ছে পতঙ্গ স্পেশালি। তো পতঙ্গ পরাগী মানে পতঙ্গের মাধ্যমে পরাগায়ন কোনটাতে ঘটে থাকে বা কোন ফুলে ঘটে থাকে? পতঙ্গের মাধ্যমে সেই সমস্ত ফুলেই আসলে পরাগায়ন ঘটে থাকে যে সমস্ত ফুলগুলো একটু বড় হয়, একটু রঙিন হয়, আর মধু গ্রন্থিযুক্ত, মানে তাদের মধু থাকবে। তাহলে ভালো করে মনে রাখবেন, পতঙ্গ পরাগী হলো তারাই যাদের ফুল বড় হয় সাধারণত, এবং তারা দেখতে রঙিন হয়, মানে দেখতে বহুত সুন্দর হয়, তারপরে মধু গ্রন্থিযুক্ত থাকে। তো এগুলো হচ্ছে পতঙ্গ পরাগী, যেমন কি জবা, কুমড়া, সরিষা, এই সমস্ত ফুলগুলো পতঙ্গ পরাগী। আর বায়ু পরাগী ফুলগুলো কোনগুলো? বায়ু পরাগী মানে কোনগুলো জানেন? যেমন ধানে কিন্তু এতগুলো আর মৌমাছি বসে না, ধান এরকম করে ঢেউ খায়, দোল খায়। তো ধানের মধ্যে যখন এই যে পরাগরেণু সম্পন্ন মানে ঘটে যায় তখনই ধান হয়ে যায়। প্রথমত ধান গাছে আগে ফুল হয়, তারপরে না ধান হবে। বুঝতে পারছেন? তো ওখানেও কিন্তু আপনাদের এই পরাগরেণুর কি ঘটে? আদান প্রদান ঘটে। দেখবেন ধান যখন হয় বা ধানের গাছটা যখন হয় তখন কিন্তু বায়ুতে তারা অনেক দোল খায়, আর দোল খাওয়ার ক্ষেত্রে তাদের পরাগরেণুর কি ঘটে যায়? আদান প্রদান হয়ে যায়। তো এই যে এই জাতীয়গুলো হচ্ছে যে কি আপনার বায়ু পরাগী, মানে বায়ুর মাধ্যমে ঘটছে। এরপরে আপনার জানতে হবে যেটা, ও আচ্ছা, আমার স্টুডেন্টরা কি এটা কমপ্লিট করতে পারলো কিনা? মানে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে আপনাদের? স্বপরাগায়ন এবং পরপরাগায়ন ক্লিয়ার হলো কিনা আমাকে একটু জানান তো মাই ডিয়ার স্টুডেন্ট। কেয়া বলেছে ক্লিয়ার, বাদুর চোখে দেখে না। লিজা বলেছে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ভালো আছে মিষ্টি মেয়ে। নাদিয়া, বায়ুর মাধ্যমে পরাগায়ন হ্যাঁ হয়। প্রিয়ন্ত চক্রবর্তী ক্লিয়ার হলে কিনা সম্পূর্ণ, আমি সেটা জানতে চাইছি। আফিফা পারবেন ক্লিয়ার, আবরার ক্লিয়ার, মাইমুনা ইসলাম, ধান টান সবাই নিয়ে আসছে কেন জি ভাই? সাইফুল ইসলাম বলছে ইয়েস, তামিমা সিদ্দিক ইয়েস, একবারে ক্লিয়ার, ওকে বাস। নাদিয়া ক্লিয়ার, খায়রুল ইসলাম ক্লিয়ার, রাজপুত্র ক্লিয়ার, প্রিয়ন্ত চক্রবর্তী, আরে মাশাল্লাহ সবারই তো ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এখন আমাদের এই দুইটা জিনিস তো গেল। এখন এই অধ্যায়ের যে দুইটা হট টপিক, মানে খুবই একেবারে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, অর্থাৎ পুং গ্যামেটোফাইট কীভাবে উৎপন্ন হয়। দেখেন, আমাকে এটা বই থেকে বোঝাতে হবে, তার কারণ আমি চিত্র অঙ্কন করতে খুব কম পারি মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তো এই তো আমি একটু আপনাদেরকে আবার এখানে ব্লার টালার হয়ে যায় কিনা সেটা আমি চিন্তায় আছি। আবার ব্লার হয়ে গেলে তো আবার ঝামেলা পড়ে যাব। ব্লার টালার হোস না ভাই। দেখেন, তো এই যে পুং গ্যামেটোফাইট কি? পুং গ্যামেটোফাইট মানে হচ্ছে যে কি তার অবশ্যই আপনার মাথা এবং লেজ থাকতে হবে। তো মাথা এবং লেজ বলতে কি বোঝাচ্ছি? পুং গ্যামেটোফাইট আসলে কোথাকার সেটা আগে আপনাদেরকে একটু দেখাই। এই যেটা হলো পুং গ্যামেটোফাইট, পুরোটাই পুং গ্যামেটোফাইট। পুং গ্যামেটোফাইট বা পুং কেশর আপনারা যেটা বলে থাকেন না, পুং কেশরের গায়েগুলো ছোটো ছোটো করে অনেকগুলো থাকতো যে সেইগুলা। হ্যাঁ, তো ওটা কিভাবে উৎপন্ন হয়? সেটা পরাগরেণু থেকে উৎপন্ন হয়।
ওটাই হচ্ছে যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। তো পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা কীভাবে ঘটে দেখেন। প্রথমত পরাগরেণু থাকে, দেখেন প্রথমত আমাদের এই যে পরাগরেণু ভাই, ঠিক আছে। এবার এই পরাগরেণুর মধ্যে আমরা এখন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে চাচ্ছি। তাহলে পরাগরেণুর মধ্যে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দুই ধরনের নিউক্লিয়াস পাওয়া যায় তার মধ্যে। একটা হচ্ছে যে আপনার নালিকা নিউক্লিয়াস, আর একটা হচ্ছে আপনার জনন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসটা গোল, জনন নিউক্লিয়াসটা একটু তেড়া বেঁকা। নালিকা নিউক্লিয়াস এই যে নালি তৈরি করতে সাহায্য করে, আর জনন নিউক্লিয়াসটা এই যে দুইটা পুং গ্যামেট তৈরি করতে সাহায্য করে। ভালো করে বুঝবেন। তাহলে প্রথমত আমাদের এই পরাগরেণু আছে। এবার এই পরাগরেণুর আপনার কি করে, দুইটা নিউক্লিয়াস তৈরি করে, প্রথমত সৃষ্টিকর্তা করার এইটা। অর্থাৎ প্রথমত দুইটা নিউক্লিয়াস তৈরি করবে, একটা হচ্ছে জনন নিউক্লিয়াস আর একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এবার জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস এই দুইটা কিন্তু পরস্পরের মাঝে সম্পর্ক স্থাপন করে আপনার নালিকা নিউক্লিয়াস নালিকা তৈরি করতে সাহায্য করে, আর এই যে জনন নিউক্লিয়াস আছে এই জনন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে পুং গ্যামেট পরিণত করে। তো এখনই যে পুং গ্যামেট হয়েছে, পুং গ্যামেটটা যে হইল, তাহলে এইরকম করে যে দুইটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছেন না আপনারা, এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে অবশ্যই আপনার এন পরিমাণ কি থাকবে, ক্রোমোজোম থাকবে। এটার মধ্যেও এন পরিমাণ ক্রোমোজোম থাকবে। ভালো করে বুঝবেন, এন মানে কি আর টয়েস এন মানে কি, এগুলো অলরেডি আপনাদেরকে বোঝানো হয়েছে। তো আমি আবার বলছি, প্রথমত পরাগরেণুটার আমরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করে দেখতে পাবো তার মধ্যে দুই ধরনের নিউক্লিয়াস তৈরি হয়। একটা হচ্ছে যে কি জনন নিউক্লিয়াস, আর একটা হচ্ছে যে আপনার নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস নিচের দিকে অগ্রসর হয় এবং নালিকা নিউক্লিয়াস অগ্রসর হয়ে আপনার নালী তৈরি করতে সাহায্য করে, বা পরাগ নালিকা যেটা আছে সেটা তৈরি করতে সাহায্য করে। আর জনন নিউক্লিয়াস যেটা পরস্পরের মাঝে বিভাজিত হয়ে পুং গ্যামেট তৈরি করে। তাহলে আমাদের পুং গ্যামেট কার মধ্যে আছে, ওই যে আমরা তো এর আগে চিত্র দেখেছিলাম পুংকেশর, এই যে এটা, এই পুরোটার নাম কি আপনাদের তো মনে আছে আশা করি, পরাগ, এটা হচ্ছে পরাগধানী আর এটা হচ্ছে পরাগ নালী। পরাগধানী আর এটা হচ্ছে পরাগ নালী, তাই তো। তো এখন এই যে পরাগধানীতে কি থাকে আমাদের, ওই যে পরাগধানীতে কি অবস্থান করবে দেখেন, পরাগধানী পরাগনালী এগুলো খুব কাছাকাছি একেবারে। ওই পরাগধানীতেই আপনার ওই পুং গ্যামেটগুলো অবস্থান করবে, নালীর মধ্যেই থাকে স্পেশালি, যে নালীর মধ্যে দেখতে পাচ্ছি আমরা, তাহলে পরাগনালীর মধ্যেই পুং গ্যামেট অবস্থান করবে। ওকে, এটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, মানে পুং গ্যামেটোফাইট কীভাবে উৎপন্ন হয় বা পুং গ্যামেটোফাইট কীভাবে তৈরি হয় সেটা হচ্ছে এটার কথা। এবার স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন স্ত্রী গ্যামেটোফাইটটা যখন উৎপন্ন হয় তখন এখানে জাস্ট প্রসেসটা একটু মনে রাখবেন, তাহলে হবে। দেখেন এখানে খুবই সহজ, জাস্ট দুইবার পরে দেবো আপনাদেরকে, দেখবেন যে মুখস্থ হয়ে গেছে। এলাম প্রথমত আপনার ওই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি বা ডিম্বকোষ, যেটা ডিম্বক রন্ধ্র বলতে কি ডিম্বাণুর মধ্যে হালকা ফুটো থাকে, ওই ফুটোর কাছাকাছি একটা কি থাকে, বড় কোষ থাকে। প্রথমত ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটা কোষ থাকে, যে কোষটা সামান্য একটু বড়, কথা বুঝতে পারছেন। এবার এই কোষটাকে আমরা আরেকটু বড় করে দেখলাম আর কি, এই যেটা, তাহলে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটা কোষ থাকে, যে কোষটা হচ্ছে আকারে একটু বড়, এবং এই কোষটা আরও একটু পরবর্তীতে কি হবে, বড় আকার ধারণ করবে। তারপরে এই কোষটা আপনার বিভাজিত হয়ে 4টি অপত্য কোষে তৈরি করবে। এটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি, বা যেখানে ডিম্বাণু হবে। কথা বুঝতে পারছেন মাই ডিয়ার স্টুডেন্ট। এর আগে যেটা দেখালেন সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, বা যেটা হচ্ছে আপনার ওই পুং কেশর বলতে পারেন আপনি, কোনো সমস্যা নেই, বা আপনি পুং গ্যামেটো বলতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এখন যেটা আপনাদেরকে বোঝাচ্ছি সেটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির ক্ষেত্রে যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমত আমাদের ওই ডিম্বক রন্ধ্রের কাছে একটা বড় কোষ থাকে, এবার এই কোষটা আর একটু বড় হয়। এবার বড় হওয়ার পরে এই কিন্তু 4টি অপত্য কোষ তৈরি করে, যে দেখেন 1টি 2টি 3টি 4টি, 4টাতে কিন্তু একটা একটা করে নিউক্লিয়াস রয়েছে। এবার এর কিছুক্ষণ পরে কি হয় জানেন, 3টা কোষ মারা যায় এবং একটা কোষ জীবন্ত থাকে। যে দেখেন উপরে 3টা কোষ মারা গেছে, এই যে 1 2 3, 3টা কোষ মারা যায়, আর নিচে যেটা ছিল সেটাই কিন্তু জীবন্ত রয়েছে। ক্লিয়ার করতে পারছেন মাই ডিয়ার স্টুডেন্ট। দেখেন আপনাদের বলতে হবে না, জাস্ট আমি একটু ক্লিয়ার করছি। দেখেন আবার ভালো করে দেখেন, কম সংখ্যক স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট থাকার কথা ছিল, এগুলো তো ক্লাস, আর আজকে তো আমাদের জীববিজ্ঞানটা লাস্ট ক্লাস হচ্ছে, সবাই উপস্থিত থাকা তো দরকার ছিল। আমি অংশটুকু আবারও বলি, প্রথমত ডিম্বক রন্ধ্রের কাছাকাছি আমাদের একটা বড় কোষ থাকে, এই কোষটা আরও একটু বড় হয়,
বড় হওয়ার পরে 4টি অপত্য কোষে পরিণত করে। এবারে 4টি কোষের মধ্যে থেকে 3টি কোষ মারা যায়, 1টি কোষ জীবন্ত থাকে। এবার এই একটি কোষ 2টা নিউক্লিয়াসে পরিণত করে। এই যে দেখেন একটা কোষের মধ্যে নিউক্লিয়াস ছিল, 2টা নিউক্লিয়াস তৈরি করে। তারপর এই 2টা নিউক্লিয়াস কি করে দেখেন, এই একটা নিউক্লিয়াস 2টা করে, একটা নিউক্লিয়াস 2টা করে, আবার 2টা থেকে 4টা, 2টা থেকে 4টা, মানে পরপর এখানে 2বার কি হয়েছে, বিভাজিত হয়েছে, পরপর 2বার বিভাজিত হয়েছে। আর বিভাজিত হওয়ার পরে যে নিউক্লিয়াসগুলো তৈরি হয়েছে সেগুলো হচ্ছে গৌণ নিউক্লিয়াস। এটাও গৌণ নিউক্লিয়াস বলতে পারবেন, কেননা 2টা নিউক্লিয়াস হয়ে গেলে সেটাকে আপনি গৌণ নিউক্লিয়াস বলে ডাকতে পারবেন। ভালো করে বুঝবেন কিন্তু, প্লিজ ভালো করে বুঝেন। তাহলে এখান থেকে আমি আবারও বোঝাই, প্রথমত কি হয়, আমাদের ডিম্বক্রন্থের কাছাকাছি একটা বড় কোষ থাকে, এই কোষটা একটু বিভাজিত হবে, বিভাজিত হওয়ার পরে 4টা অপত্য কোষ তৈরি করবে, 4টার মধ্যে থেকে 3টা কোষ মারা যাবে, একটা জীবন্ত থাকবে। একটা জীবন্ত কোষের মধ্যে যে নিউক্লিয়াস ছিল সেটা বিভাজিত হবে, বিভাজিত হওয়ার পরে মাইটোসিস পদ্ধতিতে তারা পরস্পরের মাঝে 2বার বিভাজিত হয়ে প্রথমত একটা নিউক্লিয়াস থেকে 2টা, 2টা থেকে 4টা নিউক্লিয়াসে পরিণত করেছে। এগুলোকে আপনি কি বলতে পারবেন, গৌণ নিউক্লিয়াস, এগুলোকে গৌণ নিউক্লিয়াস। তারপরে যে নিউক্লিয়াস হয়ে আছে, তারপরে এখান থেকে যে কোনো একটা নিউক্লিয়াস মাঝখানে আসবে, একটা নিউক্লিয়াস মাঝখানে আসবে, মাঝখানে আসার পরে যেটা হলো সেটাও কিন্তু গৌণ কেন্দ্রিকা বা গৌণ নিউক্লিয়াস, একই কথা। হ্যাঁ, তারপরে আমাদের এই যে এইগুলো বাবুরা থেকে গেল, অর্থাৎ এখান থেকে একটা নিউক্লিয়াস, এখান থেকে একটা নিউক্লিয়াস এখানে আসলো, তারপরে যে এই অবস্থাটা প্রাপ্ত হলো। এখন এই অবস্থাটা যখন প্রাপ্ত হয় তখন উপরে যে কোষগুলো থাকে না, বা উপরে যে আমাদের নিউক্লিয়াসগুলো ছিল, ওই নিউক্লিয়াসগুলো যে কোষ তৈরি করতে পারবে সেগুলোকে বলা হবে প্রতিপাদ কোষ। আর আমাদের মধ্যখানে যে 2টা নিউক্লিয়াস আসলো তাকে বলা হবে গৌণ নিউক্লিয়াস বা গৌণ কেন্দ্রিকা। আর আমাদের এখানে যে পাশে 2টা হলুদ হলুদ দেখতে পাচ্ছেন না, সেগুলোকে বলা হয় সহকারী কোষ। আর এই মাঝখানে যেটা থাকলো সেটা হচ্ছে ডিম্বাণু। আর এই ডিম্বাণুর মধ্যে এসে শুক্রাণু কী করবে, প্রবেশ করবে। আমার স্টুডেন্টকে বুঝতে পারলো কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। বুঝতে পারলেন? আচ্ছা, নাদিয়া ক্লিয়ারই করেছে, কে বুঝতে পারছে? আবরার বলেছে ক্লিয়ার, মুস্তফা বলেছে ক্লিয়ার, বৈশাখী আক্তার ক্লিয়ার, আফিফা ক্লিয়ার, আফসানা মিম ক্লিয়ার, লিজা ক্লিয়ার, প্রিয়ন্ত চক্রবর্তী ক্লিয়ার। বা আপনার ক্লিয়ার শ্যাম্পু দোকান বসিয়ে দিতে হবে এখন একবারে। আবরার ক্লিয়ার, মারুফ বুঝলাম, খালিদ মাহমুদ ক্লিয়ার, খায়রুল ইসলাম ইকরাজ রাজপুত আরেকবার বলতে বলেছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আরেকবার বলছি তাহলে। হ্যাঁ, পরপর 2বার বিভাজনের পরে আবারও বলছি, সমস্যা নেই। এই যে তারপরে আবারও ভিডিওটা পরবর্তীতে দেখবেন আপনারা। হ্যাঁ, প্রথমত ডিম্বক্রন্থের কাছাকাছি একটা বড় কোষ থাকে, তারপরে এই বড় কোষটা কি হয়, বিভাজিত, মানে এই বড় কোষটা আরেকটু বড় হয়, বড় হওয়ার পরে বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ তৈরি করে। 4টি অপত্য কোষের মধ্যে থেকে 3টি কোষ মারা যায়, 1টি কোষ জীবন্ত থাকে। এবারে একটি কোষের মধ্যে যে নিউক্লিয়াস ছিল সেটা মাইটোসিস পদ্ধতিতে 2টি নিউক্লিয়াস তৈরি করে। তারপরে 2টা নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, একটা থেকে 2টা, 2টা থেকে 4টা। তো এই যে একটা থেকে 2টা, 2টা থেকে 4টা, এগুলো গৌণ নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস। এবার এখান থেকে একটা নিউক্লিয়াস কাছাকাছি আসে, মানে এই অবস্থানে হলো। তারপর উপরে যেগুলো থাকলো সেগুলো হচ্ছে প্রতিপাদ কোষ, আর নিচে ওই যে হলুদ হলুদ যেটা দেখতে পাচ্ছেন না সেগুলো হচ্ছে সহকারী কোষ, আর মধ্যখানে যেটা থাকলো সেটা হচ্ছে ডিম্বাণু। বুঝতে পারছেন? তাহলে এই অংশটুকু কোথায় উৎপন্ন হয়, এটা হচ্ছে যে গর্ভাশয়ে উৎপন্ন হয়। অর্থাৎ একটা ফুল, এই যে দেখেন এখানে শুক্রকোষ আর ডিম্বকোষকে একসাথে আলোচনা করিয়ে দিয়েছে তারা। নিষেকের ঘটনাটা কিভাবে ঘটে? নিষেক মানে হচ্ছে যে কি, পুংকোষ মানে পুংজনন আর স্ত্রী জনন কোষ যখন একসাথে মিলিত হবে, অর্থাৎ পুরুষের এন এবং নারীর যেমন এন একসাথে মিলিত হলে সেটা হচ্ছে যে কি নিষেক। ঠিক একই রকম কথা ফুলের ক্ষেত্রেও। দেখেন এই চিত্রটা অনেকজনে বুঝে না গো, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেন মানে পুং জনন কোষ বা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি আর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিটাকে এক জায়গাতে এখানে দেওয়া হয়েছে। কিভাবে দেখেন, প্রথমত এটা একটা গাছ। হ্যাঁ, গাছের মধ্যে অবশ্যই তাহলে যে ফুলটা আছে এই ফুলটাকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করে দেখলাম, আমরা বড় করে দেখলাম। তাহলে এখন একটা গাছের মধ্যে তাহলে 2টা অংশকে আমরা চিন্তা করব। একটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট এই যে এখানে, আর একটা হচ্ছে যে এই যেগুলোতে পুং গ্যামেটোফাইট বা পরাগধানী যেটা, তাই তো? তাহলে পরাগধানী থেকে আমাদের কি হবে, এই যে দেখেন 2টা, এই যে এটা কোথায়, পুং গ্যামেটোফাইট মনে আছে? পুং গ্যামেটোফাইট একটু আগে দেখলেন না, এই যে এই যে এই যে এই যে এই যে পুং গ্যামেটোফাইটের 2টা ছিল না, এই যে এটা হলো যে আমাদের পুং গ্যামেটোফাইটের 2টা পরাগরেণুর ক্ষেত্রে, হ্যাঁ, বা অপত্য পরাগকোষ যেটা। এবার একই রকমভাবে যে এই অংশটুকুতে ছিল এটা এবার কি হয়েছে, বিভাজিত হয়ে, মানে ওই অংশটুকু জাস্ট এখানে দেখিয়েছে আপনাকে।
দেখানোর পরে এই অংশটুকু হয়ে আছে অলরেডি, এই যে 2টা মধ্যখানে আছে, উপরে 3টা, নিচে 3টা, অর্থাৎ এই যে এই অংশটুকুটা এখানে আপনাকে দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে পুং গ্যামেটোফাইট, এটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে পুং গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটোফাইট যখন একসাথে মিক্সড হবে, দেখেন এই যে পুং গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটোফাইট যখন একসাথে কী হবে, মিক্সড হবে, মিক্সড হওয়ার পরে আমাদের এই ভ্রূণস্থ বা এটা মোট কথা গর্ভাশয়ের কথায়, তো গর্ভাশয়ের মধ্যে যখন তারা একসাথে মিক্সড হবে তখনই আসলে বীজের যে বা বীজ ত্বক যেটা বা আমরা যেটা বলি ফল, এই ফলটা উৎপন্ন হবে। তাহলে গর্ভাশয়টাই ফলে পরিণত হয়। তাহলে একটা ফুলের গর্ভাশয়টাই ফলে পরিণত হয়, সেটা কিন্তু অনেক সময় টিচাররা জিজ্ঞাসা করে থাকে, খুব ভালো করে মনে রাখবেন। তাহলে এখানে এই যে ফলে পরিণত হলো, তাহলে এই ফলের মধ্যে যে বীজ থাকবে সেই বীজ থেকে আবারও কী হতে পারবে, গাছ হতে পারবে, সেটা আপনাকে এখানে বোঝাতে চাইছে তারা। তো এই অংশটুকু আপনারা বাসায় এখন যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। কারণ পুং গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটোফাইটকে একসাথে মিক্সড করে যেটা মানে হয় সেটা আপনাকে ওখানে দেখিয়েছে। আর নতুন স্পোরোফাইট গঠন বা নতুন স্পোরোফাইটটা কীভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে এখানে দেখাবে। তো এটা একটু ওই আপনাদের আগের যে আলোচনা ছিলাম না বা আগের যে আলোচনাগুলো করালাম সেটাই মূলত, মানে ফলটা কিভাবে পরিণত হলো সেটা বলেছে আপনাকে এখানে। তো এই অংশটুকু কমপ্লিট করব। আর স্পেশালি আমি এই অংশগুলো পড়াতে চাই না, কেননা যে এই যে হরমোনের ভূমিকাগুলো আর এই যে সন্তান উৎপত্তি হয় কীভাবে, এগুলো পোলা পাইনে একটু হাসাহাসি করে। আর এইডস রোগের কারণ এগুলো আসলে স্পেশালি ছেলেমেয়েরা আপনারা বুঝতে পারবেন, এখন বয়স হয়েছে আপনাদের, বড় হয়েছেন, তো এগুলো আপনারা একটু পড়বেন প্লিজ। অ্যান্ড এই পৃষ্ঠাটা থেকে একটা এমসিকিউ প্রায় সময় এসে থাকে এই পৃষ্ঠাটা থেকে। আচ্ছা, স্পোরোফাইট কি আসলে, তাই না? স্পোরোফাইট হচ্ছে যে কি আপনার ওই যখনই ফলে পরিণত হতে যাবে, মানে দুইটা, একটা পুংকোষ আর একটা স্ত্রীকোষ যখন মিলিত হওয়ার পরে 2টা কোষ তৈরি হবে, আর ওই 2টা কোষই হলো কি স্পোরোফাইট। তো ওই স্পোরোফাইটটা কীভাবে গঠিত হয় সেটা তাহলে আপনারা বাকি অংশটুকু একটু পড়বেন। তখন এগুলো আমি কিন্তু স্পেশালি ছেলেমেয়েদেরকে পড়াই নাই, একটু এইচএসসি লেভেলে গেলে তখন আবার একটু পড়াই আমি আপনার ছেলেমেয়েদেরকে। আর তাছাড়াও তো আমি আপনাদেরকে সাজেশন তো দিয়েছি, এখানে তো কোনো সমস্যা নেই। মানে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট ছিল আমি আপনাদের প্রত্যেকটা আলোচনা করে দিলাম, ঠিক আছে? এগুলো আপনারা পড়ে নেবেন প্লিজ। আচ্ছা, অমরা যে কথাটা বলছিলেন, এগুলো নিয়ে আমি একটু কথা কমই বলি প্লিজ, এটা নিয়ে একটু মাইন্ড করেন আপনারাকে আমি অনুরোধ করব, আপনারা একটু প্লিজ ওই অংশটুকু ক্লিয়ার করবেন আপনারা, মানে অমরার বিষয়টুকু যেগুলো রয়েছে যে অমরা, আপনারা একটু প্লিজ ক্লিয়ার করবেন। এগুলো আমি একটু আলোচনা করতে চাই না আর কি, আপনারা একটু প্লিজ পড়বেন। তাহলে এখানে আমরা জীববিজ্ঞানের পরিসমাপ্তি ঘটালাম। আপনাদের জীববিজ্ঞানে 4টা অধ্যায় যেগুলো ছিল সেগুলো আমি সবগুলো করালাম, আর আপনাদের সাজেশনও দিলাম। আপনারা সাজেশন অনুযায়ী পড়াশোনা করবেন, ইনশাল্লাহ আপনারা সবগুলো কমন পাবেন। আপনি পরীক্ষা দিতে যখন যাবেন তখন সবগুলোর প্রিপারেশনটা ভালো করে নিয়ে যান। হ্যাঁ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।